আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহ নজিরবিহীন হামলায় লন্ডভন্ড ইসরায়েলের 5 সামরিক ঘাঁটি, ঝাঁঝরা বহু হায়না সেনা। কোথাও পালানোর জায়গায় নেই নেতানিয়াহুর, এবার বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইয়েমেনের অভিযান অব্যাহত, পালিয়ে বেড়াচ্ছে হামলার শিকার বিমানবাহী মার্কিন রণতরী। পালানোর হিড়িক কানাডা সরকারের কাছে, হাজার হাজার ইসরায়েলি চাকরির অনুরোধ, ইসরায়েলের ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তা অব্যাহত। মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ধর্মযুদ্ধে নামার ডাক বিজেপির উগ্র হিন্দুত্ববাদী উপমুখ্যমন্ত্রীর। বাইডেন শি জিনপিং এর ঐক্যমত, পারমাণবিক অস্ত্র ও এআই প্রযুক্তি নিয়ে একমত হলো দুই পরাশক্তি। পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। ইমরান খানের বিচার কি সামরিক আদালতেই, যা বলছে ব্রিটেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হিজবুল্লাহর নজিরবিহীন হামলায় লন্ডভন্ড ইসরায়েলের 5 সামরিক ঘাঁটি, ঝাঁঝরা বহু হায়না সেনা। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালানো হয়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে হিজবুল্লাহ দাবি করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি উপাসনালয় সিনাগগে রকেট হামলায় 2 জন আহত হয়েছে। ইরান সমর্থিত স্বাধীনতাকামী গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌঘাঁটি, স্টেলা ম্যারিস নৌঘাঁটি এবং হাইফার নিকটবর্তী 2 ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল। এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় 20টির মতো রকেট ছোড়া হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে 50টি হামলা চালানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। এই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইদান কেনান। কেফির ব্রিগেডের ন্যাশনস ব্যাটালিয়নের অধীনে সে যুদ্ধ করছিল। অপরদিকে দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভিচ। এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি মতে দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের 40 জন সেনা নিহত হলো। তবে হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি শত শত দখলদার সেনা নিহত হয়েছে। গাজা ও লেবানন সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েকদিনে 2 স্থানেই ইসরায়েলের বহু সেনা নিহত হয়। এই প্রেক্ষাপটে দখলদার বাহিনীর প্রধান জেনারেল হেরজি হালেভি বলেছেন, ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া লোকজন ফিরে না আসা পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। সূত্র এএফপি প্রেস টুডে। কোথাও পালানোর জায়গায় নেই নেতানিয়াহুর, এবার বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ জানায় নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে 2টি ফ্ল্যাশ বোমা। হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না। শনিবার সন্ধ্যায় সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে বোমা নিক্ষেপ করা হয়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার ঘটনা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী শিনবেত এবং পুলিশ একযোগে তদন্ত করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটাজ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরান এবং তার ছায়া সংগঠনের কাছ থেকে হত্যার হুমকি পেয়েও প্রধানমন্ত্রীকে তার নিজের বাসভবনেও একই ধরনের হুমকি সইতে হবে, এটা সম্ভব নয়। তিনি নিরাপত্তা এবং বিচার সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর বাসভবনে এই হামলার ঘটনা সব সীমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে। অপর এক মন্ত্রী ইতামার বেন গাভির বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি এখন সব সীমা ছাড়িয়ে গেছে। তার বাসায় ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা আরও একটি লাল রেখা পার করার সমান।
এই হামলার ঘটনায় দেশটির রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং জাতীয় ঐক্যের চেয়ারম্যান বেনি গাতাঞ্জ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন। এদিকে ইসরায়েলি পুলিশ রোববার সকালে এক বিবৃতিতে জানায়, ওই ঘটনায় জড়িত 3 সন্দেহভাজনকে রাতের বেলায় গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেত এর সাথে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। ইয়েমেনের অভিযান অব্যাহত, পালিয়ে বেড়াচ্ছে হামলার শিকার বিমানবাহী মার্কিন রণতরী। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহে ইয়েমেনের সেনারা 29টি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালায়। পাশাপাশি ইসরায়েল বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়। আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েলের জাফা, আশকেলন, উম্মুল রাশরাশ বা এইলাত এবং নেগেব মরুভূমির একটি বিমান ঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়ে। মালিক আল হুথি বলেন, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার পর এ পর্যন্ত এই ধরনের জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেনি। ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এড়িয়ে চলছে। তারা আরব সাগর, ভারত মহাসাগরের এক প্রান্ত এবং আফ্রিকার কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলাচল করছে। আব্দুল মালিক আল হুথি বলেন, বিশ্বের কোনো দেশ ইয়েমেনের মতো মার্কিন বিমানবাহীর রণতরীতে হামলার সিদ্ধান্ত নিতে পারেনি। আল্লাহর সমর্থন এবং ইমান ভিত্তিক তৎপরতার ফলে এই হামলা চালানো সম্ভব হয়েছে। তিনি জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর হামলার সাথে আমেরিকার আরো 2টি ডেস্ট্রয়ারের উপর হামলা চালানো হয়েছে। এতে মার্কিন কর্মকর্তারা হতাশ হয়। পালানোর হিড়িক, কানাডা সরকারের কাছে হাজার হাজার ইসরায়েলি চাকরির অনুরোধ, ইসরায়েলের ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তা অব্যাহত। ইসরায়েলের হারেজ পত্রিকা জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 10,000 ইসরায়েলি কানাডায় পালিয়ে গেছে। পত্রিকাটি এক প্রতিবেদনে গত বছর 7 অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত কানাডায় ইসরায়েল থেকে অভিবাসনের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছে। রাজনৈতিক ব্যবস্থার প্রতি অবিশ্বাস, অভ্যন্তরীণ অস্থিরতা, সংঘাতের তীব্রতা, নিরাপত্তাহীনতা, সামাজিক অবিচার, বৈষম্য এবং শাসন অক্ষমতায় একচ্ছত্র আধিপত্য ইসরায়েলি কানাডায় পালানোর প্রাথমিক কারণ। পার্স টুডের খবর, কানাডার অভিবাসন মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, 2023 সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কানাডা সরকার ইসরায়েলিদের জন্য 3,425টি অস্থায়ী কাজের ভিসা প্রদান করেছে। ইসরায়েলের টিভি চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে যে গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 10 লাখেরও বেশি ইহুদিবাদী ইসরায়েল ত্যাগ করেছে এবং তারা নিজেদের আসল যে দেশ বা অঞ্চল থেকে এসেছিল সেসব দেশে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ফিরে গেছে। ইসরায়েলের জনমত জরিপ সংস্থা সিজেআই এর ফলাফলে দেখা গেছে, ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে বসবাসকারী 29% ইসরায়েলি পালিয়ে যাওয়ার কথা ভাবছে এবং তাদের মধ্যে 71% আগামী মাসগুলোতে তাদের জীবনমান ও পরিস্থিতি সম্পর্কে আশাবাদী নয়। জরিপের এই ফলাফলে আরও দেখা গেছে 84% ইসরায়েলি শাসনের অধীনে সন্তুষ্ট নয় এবং জরিপে অংশগ্রহণকারীদের 69% বিশ্বজুড়ে ইসরায়েলিদের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে। এ প্রসঙ্গে আরব বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারিদ আতওয়ান লিখেছেন, আল আকসা তুফান অভিযান শুরুর প্রথম 6 মাসে 5 লাখ বাসিন্দা ইসরায়েল ত্যাগ করেছে। আল আকসা তুফান অভিযানের পর দ্বৈত নাগরিকত্ব সহ বিপুল সংখ্যক ইসরায়েলি তাদের আসল দেশে ফিরে গেছে। দলে দলে ইসরায়েলিদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি ইসরায়েল সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা অব্যাহত থাকলে দখলদার ইসরায়েলের পতন ঘটাতে পারে। মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ধর্মযুদ্ধে নামার ডাক দিয়েছে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী উপমুখ্যমন্ত্রী। ধর্মযুদ্ধে নামুন, ভোট জিহাদ রুখে দিতে হবে। মহারাষ্ট্রে প্রকাশ্যে হিন্দু ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেছেন, কংগ্রেস এবং মহাবিকাশ আঘাড়ি প্রকাশ্যে ইসলামিক উলেমা সংগঠনের সাহায্য নিচ্ছে। বিরোধীরা ভোট জিহাদ চাইছে, সেটা রুখতে ধর্মযুদ্ধে নামতে হবে হিন্দুদেরও। মহারাষ্ট্রের নির্বাচনকে পুরোপুরি হিন্দু বনাম মুসলমান লড়াই হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বিজেপি।
বেশ কিছুদিন ধরে এই অভিযোগ তুলেছে বিরোধীরা। আসলে 2024 লোকসভা নির্বাচনে জাত গণনার দাবি তুলে মহারাষ্ট্রে বিজেপির হিন্দুত্ব ভোট ব্যাংকে ভাঙন ধরাতে পেরেছিল কংগ্রেস। অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল সংঘ তথা বিজেপির হিন্দু ঐক্যের ডাক। লোকসভা ভোটের আগে ফের সেই হিন্দু ঐক্যকে পুনরুত্থান করতে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ব্যাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানকে হাতিয়ার করেছে গেরুয়া শিবির। ফড়নবিশ এবার সরাসরি সেই হিন্দুত্বের লাইনেই খেলছেন। তার সাফ কথা, ভোট আসবে, ভোট যাবে, কিন্তু কংগ্রেস, শিবসেনা, ইউবিটি যে তোষণ শুরু করেছে সেটা বন্ধ করতে হবে। মনে রাখবেন, উলেমা কাউন্সিল ওদের কাছে 17 দফা দাবি পেশ করেছে। তার মধ্যে রয়েছে মুসলিমদের জন্য 10% সংরক্ষণ, 2012 দাঙ্গায় অভিযুক্তদের মুক্তি দেয়া। মহাবিকাশ আঘাড়ি লিখিতভাবে সেই দাবি মানার আশ্বাসও দিয়েছে। রাজ্যে আরো একটি ভোট জিহাদ হতে চলেছে। আমাদের ধর্মযুদ্ধে নামতে হবে। এক হে তো সেফ হে। বাইডেন শি জিনপিং এর ঐক্যমত। পারমাণবিক অস্ত্র ও এআই প্রযুক্তি নিয়ে একমত হলো দুই পরাশক্তি। পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। হোয়াইট হাউসের এক বিবৃতিতে কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্তের উপর মানুষের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়টি দৃঢ়তার সঙ্গে সমর্থন করেছেন দুই নেতা। দুই নেতার বৈঠক নিয়ে চীনের সংক্ষিপ্ত সরকারি ভাষ্য এআই সংক্রান্ত একই কথার উল্লেখ রয়েছে। শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া প্রশান্ত সাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাইডেন ও শি জিনপিং। বিচক্ষণ ও দায়িত্বশীল পদ্ধতিতে সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তার উপর জোর দেন দুই নেতা। তারা সম্ভাব্য ঝুঁকিগুলো সাবধানে বিবেচনা করার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন। বৈঠকের বিষয়ে বক্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এই অনুরোধে সাড়া দেয়নি। পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আরও আলোচনা হবে কিনা বা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। ইমরান খানের বিচার কি সামরিক আদালতে, এই বিষয়ে মুখ খুলেছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি জানিয়েছেন, পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি যা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সামরিক আদালতে বিচার করার পরিকল্পনার ইঙ্গিত দেয়। সম্প্রতি ইমরান খানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জুলফিকার বুখারী লেবার পার্টির এমপি কিম জনসনকে একটি চিঠি লিখেছেন। এতে ইমরান খানকে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে কিম জনসন সহ ব্রিটেন পার্লামেন্টের প্রায় 20 এমপি দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামির কাছে জানতে চান, গণতান্ত্রিক বিষয়ে সামরিক আদালতে কেন তোলা হবে। এ নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চান তারা। 20 এমপির এই দল ইমরান খানের মুক্তির জন্য চাপ দেওয়ার জন্য ল্যামিকে অনুরোধ করেন। এতে তার আটককে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করা হয়। তাদের আশঙ্কা, ইমরান খান সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন, আর এই ধরনের পদক্ষেপকে বেআইনি। গত কয়েক মাসের মধ্যে সেনা আইনের সংশোধনী এবং সাবেক গোয়েন্দা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ফয়েজ হামিদের গ্রেফতারের পর ইমরান খানের সম্ভাব্য সামরিক বিচার নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। ল্যামি আরো বলেন, পাকিস্তানকে গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের গুরুত্বের উপর জোর দিতে বলেছেন। এটি ইমরান খানের মামলার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, সমস্ত পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্রিটিশ পররাষ্ট্র সচিবের এই বক্তব্য আপাতত পিটিআইয়ের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে বেশ কয়েকটি মামলায় গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী আছেন ইমরান খান। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহ নজিরবিহীন হামলায় লন্ডভন্ড ইসরায়েলের 5 সামরিক ঘাঁটি, ঝাঁঝরা বহু হায়না সেনা। কোথাও পালানোর জায়গায় নেই নেতানিয়াহুর, এবার বাসভবনে ফ্ল্যাশ বোমা হামলা, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইয়েমেনের অভিযান অব্যাহত, পালিয়ে বেড়াচ্ছে হামলার শিকার বিমানবাহী মার্কিন রণতরী। পালানোর হিড়িক কানাডা সরকারের কাছে, হাজার হাজার ইসরায়েলি চাকরির অনুরোধ, ইসরায়েলের ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তা অব্যাহত। মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ধর্মযুদ্ধে নামার ডাক বিজেপির উগ্র হিন্দুত্ববাদী উপমুখ্যমন্ত্রীর। বাইডেন শি জিনপিং এর ঐক্যমত, পারমাণবিক অস্ত্র ও এআই প্রযুক্তি নিয়ে একমত হলো দুই পরাশক্তি। পারমাণবিক অস্ত্র ব্যবহারে এআই নয়, মানুষের সিদ্ধান্ত নেওয়া উচিত। ইমরান খানের বিচার কি সামরিক আদালতেই, যা বলছে ব্রিটেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।